পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপার দিয়েছে সেই টেস্ট পেপারের সমগ্র ভূগোলের পেজ থেকে কিছু 2024 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ম্যাপ পয়েন্টিং আগে করাবো, গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা আসার চান্স আছে। তাহলে ফার্স্টে দেখলাম বেশিরভাগই পেজেতে তোমার কভার করেছে আরাবল্লী পর্বত। তাহলে আরাবল্লী পর্বত দেখো বেশিরভাগই পেজেতে কভার করেছে। এই যে ম্যাপের এই যে অংশটা আছে রাজস্থানে একটু সরে আসবে, ঠিক আছে, এখান থেকে তুমি এটাকে তুমি পর্বতের চিহ্ন করতে পারো, পর্বতের চিহ্ন বা দুটো লাইন করে বলো করতে পারো, ঠিক আছে। এইটা হয়ে গেল তোমার কি পর্বত, এটা তোমার করলাম আমি এক নম্বরে আমি করলাম আরাবল্লী পর্বত, আরাবল্লী পর্বত, যেটা বেশিরভাগ পেজই তোমার কি করেছে কভার করেছে। 2 নম্বরেতে দেখলাম বেশিরভাগ পেজেতে কভার করেছে একটা স্বাভাবিক উদ্ভিদ ম্যানগ্রোভ অরণ্য। সব পেজেতেই দেখলাম বেশিরভাগ পেজেতে কভার করে ম্যানগ্রোভ তোমরা দেখে দেবে সুন্দরবনটা দেখে দেবে, এই অংশটা সবুজ করে, এই অংশটা তোমরা সবুজ করে দেখিয়ে দেবে। এইটা লিখছে তোমার 2 নম্বর। হ্যাঁ, 2 নম্বরে এখানে তোমার 2 নম্বর এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য হয়েছে তোমরা সুন্দরবন। ব্যাকেটা লিখে দিচ্ছ, কি দেখাচ্ছ তোমরা সুন্দরবন দেখাচ্ছ, ম্যানগ্রোভ। শুধু এইখানটা ম্যানগ্রোভ না, এখানে তোমার মহানদী উপত্যকা, এখানে গোদাবরী, কৃষ্ণা সমগ্র, এখানে তোমার কাবেরী নদী উপত্যকার সমগ্র উপত্যকা, কিন্তু ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কি নাম, সুন্দরবন তোমরা দেখিয়ে দিচ্ছ। এইটা দেখলাম বেশিরভাগ পেজেতে কি করেছে তোমার কভার করেছে। 2 নম্বরটা। 3 নম্বর যেটা পড়েছে দেখলাম, 3 নম্বর এখানে ধরো করমণ্ডল উপকূলে বেশিরভাগ পেজেতেই দেখলাম আছে, বা বছরে 2 বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। হ্যাঁ, করমণ্ডল উপকূল দেখলাম বেশিরভাগ পেজেতেই কি করেছে কভার করেছে। করমণ্ডল উপকূল তোমরা করে দেবে এই মাঝ বরাবর আস্তে আস্তে একটুখানি যাবে, গিয়ে এখানে গিয়ে শেষ করে দেবে। তাহলে এটা তোমার ডট ডট ঠিক আছে। এই যে এখানটা করলাম এইটা তোমার হচ্ছে 3 নম্বর, এটা তোমার 3 নম্বর। 3 নম্বরের চিহ্ন এখানে লিখতে হবে করমণ্ডল উপকূল, করমণ্ডল উপকূল তোমরা লিখে দেবে বছরে 2 বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল। আর এখানে এই সিম্বলটা তুমি এখানে দিয়ে দিলেও হয়ে যাবে, এই সিম্বল যেগুলো দেখাচ্ছ এখানে দিয়ে দিলেই তাহলে তোমার হয়ে যাচ্ছে, যেটা বেশিরভাগ পেজে কভার করেছে। আর একটা দেখলাম ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বা স্থান হচ্ছে যেটা মৌসিনরাম। তাহলে মৌসিনরাম কি করবে, এই অংশটা তুমি গোল করে দিচ্ছ, এই যে অংশটা দেখালাম আমি এইটা হচ্ছে তোমার মৌসিনরাম, এটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বরে দেখানো হচ্ছে মৌসিনরাম, ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান বা অঞ্চল যদি বলা চেরাপুঞ্জি, মৌসিনরাম হচ্ছে 4 নম্বর সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বা স্থান। তারপরে বেশিরভাগ পেজে যেটা দেখলাম ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। তাহলে বেঙ্গালুরু করবে এই যে অংশটা খোলা, এর খোলার পরিপ্রেক্ষিতে হচ্ছে তোমার সোজাসুজি ঠিক ওপর দিকটাতে, এই সোজাসুজি ঠিক ওপর দিকটাতে এই জায়গাটা হচ্ছে তোমার ভারতের সিলিকন ভ্যালি। এটা তাহলে 4 হয়েছে, এটা হচ্ছে 5। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, তাহলে এইটা তোমার হচ্ছে বেঙ্গালুরের পয়েন্ট, ভারতের সিলিকন ভ্যালি ঠিক চেন্নাইয়ের সোজাসুজি একটু মাঝিতে, তাহলে ভারতের সিলিকন ভ্যালি করা হলো। এবার বেশিরভাগ পেজই কভার করে দেখলাম ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্রের হচ্ছে ভারতের রাজধানী হচ্ছে দিল্লি, নিউ দিল্লি যে করবে এই অংশ দেখতে হয়েছে ভারতের ম্যাপে দেখবে এর ঠিক সোজাসুজি মাঝখানে ওপর দিক দিয়ে দেখে নেবে, এইটা হচ্ছে তোমার তাহলে এটা হলো 5, এটা হবে 6। ভারতের হচ্ছে প্রধান প্রশাসনিক কেন্দ্র হচ্ছে নিউ দিল্লি হলো। এবারে তার সাথে একটা নিউ দিল্লিকে কেন্দ্র করে 7 নম্বরও এসে যাবে নিউ দিল্লি
ভারতের বৃহত্তম বিমানবন্দর এই নিউ দিল্লির ইন্দিরা গান্ধী, তাহলে বৃহত্তম বিমানবন্দর করলে তুমি এটাই করছো, দিল্লিটাই করছো। ভারতের বৃহত্তম বিমানবন্দর, ভারতের বৃহত্তম বিমানবন্দর হচ্ছে দিল্লি বিমানবন্দর, নাম হচ্ছে ইন্দিরা গান্ধী বিমানবন্দর, ঠিক আছে ভারতের। এবার 8 নম্বর যদি বলে উত্তর ভারতের বৃহত্তম মহানগর হয়েছে, তাহলে উত্তর ভারতের বৃহত্তম মহানগর, 8 নম্বরটা উত্তর ভারতের বৃহত্তম মহানগরের নাম কি করবে? নিউ দিল্লি। আবার 9 নম্বরে একসাথে হয়ে যাচ্ছে, ভারতের বৃহত্তম কেন্দ্র শাসিত অঞ্চল কোনটা? নিউ দিল্লি বা দিল্লি, হলো নিউ দিল্লি। তাহলে আগে বৃহত্তম, তাহলে এখানে 9 নম্বরটা আমি লিখলাম না, ভারতের বৃহত্তম কেন্দ্র শাসিত অঞ্চল তোমার হচ্ছে নিউ দিল্লি। তাহলে একটা দিল্লি যদি পড়লো, তাহলে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র হলো নিউ দিল্লি। উত্তর ভারতের বৃহত্তম বিমানবন্দর নিউ দিল্লি হয়েছে। তারপরে ভারতের বিমানবন্দর, উত্তর ভারতের বৃহত্তম বিমানবন্দর, আর উত্তর ভারতের বৃহত্তম মহানগর, সবগুলি তোমরা করছো নিউ দিল্লি। তাহলে নিউ দিল্লি জানতে পারলে একসাথে অনেকগুলো ম্যাপ পয়েন্ট কিন্তু হয়ে যাচ্ছে। এবার তারপর একটা দিলাম এবার পূর্ব ভারতের বৃহত্তম মহানগর, তোমরা করবে কলকাতা। এই অংশটা করছো তোমরা, এই লাল অংশটা, তাহলে তোমরা এটা 6 ছিল, 7 আর 9 একবারে হয়ে গেল 9, এটা তোমার 10। লাল অংশ দিয়ে তোমার চিহ্নিতকরণ করলাম আমি 10টা কি হচ্ছে কলকাতা দেখানো হলো, কলকাতা। এই 10টা আমি দেখালাম হচ্ছে লাল অংশটা দেখালাম, সেটা হচ্ছে তোমার 10 কি দেখালাম? কলকাতা। তাহলে পূর্ব ভারতের বৃহত্তম মহানগরের নাম কি? পূর্ব ভারতের বৃহত্তম মহানগরের নাম তোমরা কি করছো? কলকাতা দিলাম, পড়েছে। এবারে অনেক জায়গায় দিয়েছে ভারতের অরণ্য গবেষণাগারের নাম হচ্ছে দেরাদুন, বুঝছে? উত্তরাখণ্ডের দেরাদুন, উত্তরাখণ্ডে ভারতের ম্যাপ খুলছো, ভারতের ম্যাপ এই অংশটা ধরে এর ঠিক অংশটা এইটা, তাহলে এটা হচ্ছে তোমার কত দেখলাম? 10, এইটা তোমার 11, এইটা তোমার লিখছো 11 হচ্ছে তোমার চিহ্নিতকরণ করলাম হচ্ছে দেরাদুন। দেরাদুনটা কি? দেরাদুন হচ্ছে ভারতের অরণ্য গবেষণাগার, ভারতের অরণ্য গবেষণাগার হচ্ছে কোথায় অবস্থিত? ভারতের অরণ্য গবেষণাগার হচ্ছে উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। দেরাদুন অংশটা আমি চিহ্নিত করে দেখালাম। তারপরে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, নাম হচ্ছে বিশাখাপত্তনম। তুমি করছো এই জায়গাটাতে, অন্য কালার দিয়ে আমি লাল বা নীল কালার বা ব্ল্যাক কালারে দেখাচ্ছি। এই যে সরু অংশ উঠে গেছে তোমার, এর ঠিক মাঝেতে তুমি লাইন টাইপের করে দিচ্ছ এইটা, তাহলে এটা তোমার 11, এটা হচ্ছে তোমার 12 কি দেখাবে? বিশাখাপত্তনম ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম কি করতো? বিশাখাপত্তনম। এই অংশটা দেখাবে। হ্রদের মধ্যে পড়েছিল চিল্কা হ্রদ। চিল্কা হচ্ছে উড়িষ্যার চিল্কা হ্রদ, এই দেখতে পাচ্ছ উড়িষ্যার চিল্কা, এই যে খাস টাইপের ম্যাপে দেখবে, এইটা হচ্ছে চিল্কা হ্রদ। তাহলে 12, এটা হচ্ছে তোমার 13 হচ্ছে চিল্কা। তাহলে ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে লবণাক্ত, তাহলে বৃহত্তম উপহ্রদের নাম কি হচ্ছে? চিল্কা। 13 নম্বরটা আমি করলাম কি? চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ। তারপরে ইন্দিরা পয়েন্ট পড়েছে। ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু, নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট করবে একদম স্থলভাগে আন্দামান নিকোবরের একদম শেষ বিন্দুতে ছোট্ট ওরা ফুটকি করবে স্থলভাগের শেষ প্রান্তে। এটা তোমার হচ্ছে 14 নম্বর, এটা হচ্ছে 14 নম্বর দেখালাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট দেখালাম, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। যদি বলে ভারতের স্থলভাগের দক্ষিণতম বিন্দু, তখন তোমরা বলবে কন্যাকুমারিকা। এইটা তখন হয়ে যাবে, এই স্থলভাগের বললে এইটা 14, এটা হচ্ছে 15, 14 হচ্ছে কন্যাকুমারিকা অঞ্চলিক,
কন্যাকুমারিকা অন্তরী। তাহলে দুটো ভালো করে দেখলাম, ভারতের স্থলভাগের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ, আর ভারতের দক্ষিণতম বিন্দু করলে তখন করবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট। এখান থেকে হয়ে গেল মেঘালয় মালভূমি, অনেক পেজে দেখলাম পড়েছে মেঘালয় মালভূমি। মেঘালয় মালভূমি এখানে দেখো নীল অংশ পড়েছি, এটা মৌসিন নাম। তুমি এই বাংলাদেশের এই যে মাথার অংশ থেকে এই অংশটা তুমি করে দেবে, এই অংশটা কি করে দিচ্ছ, লাইন টেনে তুমি করে দিচ্ছ, এইটা তোমার হয়ে যাচ্ছে লাইন অংশটা যেটা দেখালাম সেইটা তোমার হচ্ছে কত, কন্যাকুমারী 15 করলাম, এটা হচ্ছে 16 তোমার দেখাচ্ছ মেঘালয় মালভূমি, মেঘালয় মালভূমি। তাহলে 16 এই অংশটা যে দেখানো হলো, আর মাঝখানে নীল অংশটা আমরা মৌসুমী দেখেছি সর্বাধিক বৃষ্টিপাত, তাহলে এই অংশটা পেয়ে গেলাম আমি তোমার মেঘালয় মালভূমি। মেঘালয় মালভূমির সাথে আরেকটা তোমার দিয়েছে ভারতের সর্বোচ্চ মালভূমি, মানে ভারতের সর্বোচ্চ মালভূমি, আমি নীল কালার দেখো, ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি। লাদাখ তোমরা দেখাবে, এই জায়গাটা তোমরা দেখিয়ে দেবে লাদাখ মালভূমি। এটা তোমার কত নম্বর হবে তাহলে, এটা 16, এটা হচ্ছে 17 হচ্ছে লাদাখ। তাহলে ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি পেলে, লাদাখ মালভূমি। আর কিছু আরেকটা পেজে দেখলাম দিয়েছে ছোট নাগপুর মালভূমি, আরেকটা পেজে দিয়েছে তোমার ছোট নাগপুর মালভূমি। আর ছোট নাগপুর মালভূমি লাল কালিতে দেখাচ্ছি, ছোট নাগপুর মালভূমি তোমরা দেখাবে এই অংশ ম্যাপের এইখানটা দেখবে, দেখে এই অংশ ধরে ঠিক ওপর দিকটা একটু উঠবে, এই অংশটা তোমরা চিহ্নিতকরণ করে দেবে, এই অংশটা। তাহলে এইটা তোমার হচ্ছে 18 এখানে আমি দেখাচ্ছি 18, এই অংশটা এরকম করেছি, ঠিক আছে। এটা হচ্ছে ছোট নাগপুর, 18 নম্বর দেখানো হয়েছে ছোট নাগপুর মালভূমি, অপর একটি ব্যবচ্ছিন্ন মালভূমির নাম, ঠিক আছে। ছোট নাগপুর মালভূমি তোমার দেখানো হলো তোমার 18 নম্বরে। হয়ে গেল সাতপুরা পর্বত, বিন্ধ্য পর্বত। এবারে আরাবল্লী পর্বতটা পড়ার চান্স বেশি, সাতপুরা, বিন্ধ্য। মেঘালয় মালভূমি দেখলাম সাতপুরা আর বিন্ধ্য, শিবালিকটা সাতপুরা আর বিন্ধ্যটা দেখে নাও। সাতপুরা দেখবে প্রথমে এই যে এই অংশ ধরবে, এই অংশে একটু গ্যাপ রেখে আস্তে করে উপর দিকে উঠে যাবে, তোমার বিন্ধ্য হয়ে গেল। আর বিন্ধ্য ঠিক নিচের দিকে একটুখানি সাতপুরা পর্বত। তাহলে তোমার এখানে 18, 19 নম্বর এইটা, আর এটা হচ্ছে 20 নম্বর। তাহলে 19 নম্বরে আমি দেখালাম বিন্ধ্য পর্বত, আর 20 নম্বরে দেখালাম আমরা সাতপুরা পর্বত। দুটোই হচ্ছে ভারতের স্তূপ পর্বতের উদাহরণ। তাহলে 19 আর 20 বিন্ধ্য আর সাতপুরা পর্বত দুটো কিন্তু দেখানো হলো। সাতপুরা পর্বত আর বিন্ধ্য পর্বত দেখানো হলো, শিবালিক পর্বত শ্রেণীটা বাদ চলে গেল। তাহলে পর্বতের তোমরা এটাকে একটু মোটা করে দিতে পারো, হ্যাঁ, খালি পর্বত হয়ে যাবে, মোটা করে দিয়ে গেলি। বা তুমি চিহ্ন করতে পারো পাহাড়ের টাইপের যে সমস্ত সিম্বলগুলো পর্বতের দিতে পারো। আর একটা বাদ চলে গেল শিবালিক পর্বতশ্রেণী। শিবালিক পর্বতশ্রেণী এই অংশটা ধরবে, আর এই দিক থেকে সোজা করে বোল্ড হয়েছে, আবার এই অংশটা সোজা করে এদিকটা চলে যাবে, ঠিক আছে। তাহলে এইখানে নাম কত নম্বর হচ্ছে, 21 নম্বর। এটা হচ্ছে 21 নম্বর হচ্ছে, এটা একসাথে 21 নম্বর। তাহলে 21 নম্বরে আমি দেখালাম শিবালিক পর্বত, 21 নম্বরে আমি দেখালাম হচ্ছে শিবালিক পর্বত শ্রেণী, 21 নম্বরে আমি দেখালাম শিবালিক পর্বত শ্রেণী। শিবালিক পর্বত শ্রেণী পর্বত থেকে সমগ্র সর্বাধিক হয়ে গেল। ভারতের বৃহত্তম বিমানবন্দর আমি করেছি, ভারতের বৃহত্তম বিমানবন্দর তোমার করে দিয়েছি নিউ দিল্লি। পূর্ব ভারতের বৃহত্তম বিমানবন্দর 10 হচ্ছে তোমার কলকাতা দেখানো হয়েছে, পূর্ব ভারতে পেয়ে যাবে। উত্তর ভারতের বৃহত্তম বিমানবন্দর আগেও বললাম, উত্তর ভারতের বৃহত্তম বিমানবন্দর তোমরা দেখাবে নিউ দিল্লি হয়েছে। এবার দিয়েছে চেন্নাই, চেন্নাই হচ্ছে দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগর। চেন্নাই যখন এই যে ফোলা অংশ দেখতে পেয়েছো, এই যে বাঁক, এই ফোলা অংশটা, বাঁকের যে এই ফোলা অংশটা এইখানটায় তুমি করে দেবে। এটা ক নম্বর হবে, 22 নম্বর। 22 নম্বরে ফোলা অংশটার মধ্যে ছোট বড় গোল করে দিচ্ছ, এটা হচ্ছে চেন্নাই। চেন্নাই কি লিখছ, দক্ষিণ ভারতের বৃহত্তম বিমানবন্দর, দক্ষিণ ভারতের বৃহত্তম বিমানবন্দর।
পূর্ব উপকূলের একটি বন্দর। পূর্ব উপকূলের অনেকগুলো বন্দর আছে, পূর্ব উপকূলের সবচেয়ে সুবিধা তুমি মুম্বাই আর নবসেবা করে রাখবে। হয়েছে? এই যে বাঁকটা দেখতে হয়েছে যে অংশ বিশেষে, হ্যাঁ, এই বাঁকের অংশ বিশেষে অন্য কালিতে দেখো, বাঁকের অংশ বিশেষে এই বাঁকের এই যে অংশটা ম্যাপে দেখবে, এইটা হচ্ছে তোমার মুম্বাই, আর মুম্বাইয়ের ঠিক ওপরে বাঁকটা হচ্ছে তোমার নবসেবা। দুটো বন্দর কিন্তু কাছে কাছে একই। নবসেবা তোমার হচ্ছে তোমার 23, আর নিচেরটা হচ্ছে তোমার মুম্বাই, এটা হচ্ছে 24। এবার তাহলে পশ্চিম ভারতের বৃহত্তম বন্দর, বৃহত্তম মহানগর, ভারতের প্রবেশদ্বার, ভারতের অর্থনৈতিক রাজধানী, সবকিছু কাকে বলা হয়? মুম্বাই বন্দরকে। সবকিছু বলা হয় মুম্বাই বন্দরকে। তাহলে মুম্বাইটা ভালো করে দেখবে। মুম্বাইয়ের ঠিক ওপরের অংশটা খাজেটে, সেটা হচ্ছে নবসেবা বা জওহরলাল নেহেরু বন্দর। ভারতের কম্পিউটার পরিচালিত বন্দরের নাম তোমরা কি করবে? নবসেবা বা জওহরলাল নেহেরু বন্দর। এই অংশটা তোমাকে কি করতে হবে? দেখাতে হবে। তাহলে তোমার চলে গেল নবসেবা আর পশ্চিম উপকূলের বন্দর চলে গেল। এবার এখানে তোমার নদী দুটো করা যাবে। এই ম্যাপের মধ্যে নদী দুটো করা যাবে। নদীর মধ্যে মহানদী অনেকবার পড়েছে, লুনি পড়েছে, হয়েছে, গোদাবরী, কৃষ্ণা, হচ্ছে কাবেরী নদী পড়েছে। এইখানে অংশ বিশেষে তোমার নদী কতগুলো তুমি করতে পারা যাবে। নদী দেখো, নদীর মধ্যে আমি প্রথমে করি মহানদী করি। মহানদী যদি করা হয়, মহানদী এই যে অংশ দেখতে পেয়েছ, এই অংশটা হচ্ছে মহানদীর মহানদী এইভাবে গিয়ে, আর তীর চিহ্নটা মাস্ট, এইদিকে তীর চিহ্ন মাস্ট। তাহলে আমি এই অংশটা দেখালাম কত? তাহলে মহানদী শিবালিক পর্বতশ্রেণী শেষ হলো, শিবালিক আর মুম্বাই 24, এই অংশটা হবে তোমার 25। 25 আমি দেখালাম কি? মহানদী। 25 আমি দেখালাম কি? মহানদী। 25 মহানদী পড়েছে। তারপরে পড়েছে কৃষ্ণার গোদাবরী। কৃষ্ণার গোদাবরী যে অন্য দুটো কালারে আমি দেখানো হয়, কৃষ্ণা আর অন্য কালারে দেখানো হচ্ছে। এই অংশটা নদী মোহনা হচ্ছে তোমার কৃষ্ণা, আর এই মোহনাটা হচ্ছে গোদাবরী। ঠিক আছে? এবার এই নদী মোহনা আস্তে আস্তে পশ্চিম ঘাট পর্বতের দিকে তোমাকে বিভিন্ন উপনদী দু একটা দেখিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এটা তীর চিহ্নটা এইদিকে হবে, তীর চিহ্নটা। তাহলে এই যে দেখালাম, এইটা পেয়ে গেলাম আমি কত নম্বরে? এটা 26 নম্বরে। এটা দেখালাম কত? 26 নম্বরে। 26 নম্বরে তোমার দেখানো হচ্ছে কৃষ্ণা। 26 নম্বরে দেখানো হচ্ছে তোমার কি? কৃষ্ণা। এটা কৃষ্ণা নদী। কৃষ্ণার ঠিক পাশেই রয়েছে কি নদী? গোদাবরী। একইভাবে নদীগুলো আসবে, তীর চিহ্নটা তোমার এদিকে হবে মাস্ট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 26 যদি হয়, এটা হচ্ছে 27। 27-এ আমরা দেখালাম কি? গোদাবরী। দুটো নদী হচ্ছে কাছাকাছি অবস্থিত। কৃষ্ণা, গোদাবরী আর মহানদী অংশ দেখালাম। কৃষ্ণা, গোদাবরী, মহানদী তিনটে দেখালাম। আর কাবেরী নদী দিয়েছে। কাবেরী নদী এই যে গ্যাপটা আছে দেখতে পেয়েছো, এই গ্যাপে এইটা হচ্ছে কাবেরী নদীর মোহনা। আর এদিক থেকে বুঝছে? তাহলে এটা তোমার পাবো 27, এটা 28। এই অংশটা এটা হচ্ছে কাবেরী নদী। 28-এ পেলাম আমি কাবেরী নদী। কাবেরী নদী পেয়ে গেলাম 28-এ পেলাম কাবেরী নদী। তাহলে কাবেরী হয়ে গেল, কৃষ্ণা, গোদাবরী, আর একটা নদী আছে লুনি নদী। লুনি নদী পড়েছে কচ্ছের রনে। লুনি নদী অন্য কালারে দেখাচ্ছি আমি, অন্য কালারে। লুনি পড়েছে কচ্ছের রনে, সম্বর হ্রদ থেকে উৎপত্তি লাভ করে। তাহলে এই অংশ থেকে আস্তে আস্তে তোমার প্রবাহিত হয়ে সম্বর হ্রদের থেকে তীর চিহ্নটা এইদিকে, এইখানটা হচ্ছে কচ্ছের রন। এটা জল দ্বারা পূর্ণ করে দিলে এটা হচ্ছে কচ্ছের রন। এখানে লুনি নদী, ওই সম্বর হ্রদ, এইটা হচ্ছে তোমার সম্বর হ্রদ। সম্বর হ্রদ থেকে উৎপত্তি লাভ করে কচ্ছের রনে, সম্বর হ্রদ থেকে উৎপত্তি লাভ করে তোমার কচ্ছের রনে পড়েছে। তাহলে এখানে কাবেরী নদী হলো, এটা হচ্ছে তোমার লুনি নদী। 29-এ পেলাম আমি লুনি নদী। তাহলে নদীগুলোর মধ্যে যেই নদীগুলো পড়েছে দেখলাম এখানে মহানদী, লুনি, গোদাবরী, কৃষ্ণা আর কাবেরী। তাহলে এই নদীগুলো, তাহলে এখানে পেলাম আমি কাবেরী, এইটা গোদাবরী, এটা কৃষ্ণা, এইটা মহানদী, এটা গোদাবরী, কৃষ্ণা, আর এটা কাবেরী। আর এখানে তোমার পাওয়া গেল তোমার লুনি নদী। এই নদীগুলো তোমার পড়েছে। ম্যানগ্রোভ অরণ্য, এবার চিরহরিত অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য প্রথমেই দেখেছিলাম এই অংশটা। এবার চিরহরিত অরণ্য, ভারতের চিরহরিত অরণ্য তোমরা
এই ধার বরাবর শুরু করে আস্তে আস্তে ওপর দিকে উঠে যাবে, ঠিক আছে। এই অংশটা এইভাবে তুমি আস্তে আস্তে লাইন দিয়ে তুমি কেটে দিচ্ছ, এই অংশটা লাইন দিয়ে আস্তে আস্তে তুমি কেটে দিচ্ছ। 29 ছিল, এটা হচ্ছে তোমার 30 দেখালাম। 30 হচ্ছে ভারতের প্রধান চিরহরিৎ অরণ্য, পশ্চিমঘাট পর্বতের যে পশ্চিম ঢালে এই অংশটা যেটা পেলাম এটা হচ্ছে চিরহরিৎ অরণ্য। চিরহরিৎ অরণ্য এটা যে পাওয়া গেল চিরহরিৎ অরণ্য, কোথায়? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল লিখে দেবে। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, যেটা কেরালা কর্ণাটক রাজ্যের মধ্যে বেশি লক্ষ্য করা যায় ভারতের। তাহলে এখান থেকে তোমার স্বাভাবিক উদ্ভিদ, নদ নদী, হ্রদ, ভূপ্রকৃতি, বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, বিমানবন্দর, উপকূল, উপকূলটা বাড়াচ্ছে, উপকূলটা এখানে আর হবে না, এখানে একটা হবে এখন। হ্যাঁ, আর উত্তর পূর্ব ভারতের একটি হ্রদ, তার হ্রদের নাম হচ্ছে লোকটাক হ্রদ, যেটা পরীক্ষায় পড়ে গেছে 2023 সালে, কিন্তু আর পড়বে না। অনেক পেজে দেখলাম দুখানটাই দিয়েছে লোকটাক হ্রদ, এই বাঁকটা আছে, বাঁকটা ঠিক ওপরটায়, এটা হচ্ছে তোমার লোকটাক হ্রদ। চিরহরিৎ ছিল 31, এটা 2023 সালে পড়ে গেছে দেখলাম পরীক্ষায়। এটা হচ্ছে লোকটাক হ্রদ, লোকটাক হ্রদ উত্তর পূর্ব ভারতের একটি মিষ্টি জলের হ্রদের নাম হচ্ছে লোকটাক হ্রদ। এখান থেকে লোকটাক মালাবার প্রশাসনিক কেন্দ্র করেছে জাহাজ। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র, ভারতের বৃহত্তম যদি লৌহ ইস্পাত কেন্দ্র বলা হয় দুটো, একটা জামশেদপুর করতে হবে বেসরকারি, আর সরকারি হচ্ছে ভিলাই। এই ম্যাপে এটা দেখানো যাবে না। হ্যাঁ, আর তার সাথে দিয়েছে ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, হবে না, ঠিক আছে, মুছতে হবে। 30 নম্বরে তাহলে তোমাকে করবো এখানে আরব সাগরের রানী। আরব সাগরের রানী বলা হয় কোচিকে, আরব সাগরের রানী বলা হয় কোচিকে, যেখানে ভীমানাথ, এই যেখানে ছোট পাড়া আছে ঠিক এর পাশে করে দেবে এই অংশটা, হয়েছে এটা তাহলে হলো 32 কোচি। কোচিকে কি বলা হয়? আরব সাগরের রানী বলা হয় কোচিকে, হয়ে গেল। এবারে তোমার দিয়েছে উপকূল। উপকূল থেকে দুটো উপকূল দেখলাম অনেক পেজে কভার করেছে, একটা হচ্ছে কঙ্কন উপকূল আর একটা হচ্ছে মালাবার উপকূল। তাহলে কঙ্কন বা মালাবার উপকূল আমি সবুজ কালারই দেখাচ্ছি। তাহলে প্রথমে যে কেরালা রাজ্যের মধ্যে অবস্থিত যে উপকূলটা, ঠিক আছে, এই যে অংশটা, এটা হচ্ছে তোমার 33 হচ্ছে মালাবার উপকূল। মালাবার উপকূল 33 হচ্ছে মালাবার উপকূল। মালাবারের কেরালা, তারপর হচ্ছে কর্ণাটকের একটু বাদ দিয়ে কর্ণাটক থেকে মহারাষ্ট্রের অংশ বিশেষে শুরু করে চলে যাবে এই যে অংশটা, ওইটাকে তুমি সেট করে দিচ্ছ একইভাবে। তাহলে এটা হচ্ছে 33 আর এটা হচ্ছে তোমার 34, এটা হচ্ছে তোমার কঙ্কন উপকূল। কঙ্কন উপকূল, মাঝখানে যে অংশটা বাদ দিলাম সেটা হচ্ছে কর্ণাটক উপকূল। তাহলে 33-এ পেলাম মালাবার, কেরালা রাজ্যে অবস্থিত, কর্ণাটকেরটা বাদ দিলাম, আর 34-এ হচ্ছে মহারাষ্ট্র ও গোয়ার মধ্যে অংশ বিশেষে হচ্ছে তোমার হচ্ছে কঙ্কন উপকূল। দুটো তোমার হয়ে গেল। এবারে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। ভারতের বৃহত্তম, দুই দিক দিয়ে বৃহত্তম, একটা সরকারি বৃহত্তম আর একটা হচ্ছে বেসরকারি। তাহলে সরকারি বললে তোমরা করবে ভিলাই, আর বেসরকারি বললে তোমরা করবে জামশেদপুর, ঝাড়খণ্ডে। তাহলে জামশেদপুর যখন এই কোণের পরিপ্রেক্ষিতে ঠিক ওপর দিকে উঠে এই অংশটা করবে, তাহলে এটা হবে তোমার 34, এটা হবে 35, এটা কি বললাম? জামশেদপুর। জামশেদপুর হচ্ছে বেসরকারি ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, ঝাড়খণ্ডে অবস্থিত। এবার যদি বলে ভারতের সরকারি হচ্ছে তোমার ভিলাই হচ্ছে তোমার ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। এই অংশটা ধরবে, এই ধরে ঠিক ওপর দিকটাতে মাঝে বরাবর ছত্তিশগড় রাজ্যে তোমার এইটা হচ্ছে তোমার 36 হচ্ছে ভিলাই হচ্ছে ভারতের তোমার সরকারি, হ্যাঁ, আর বেসরকারি বলে তোমার জামশেদপুর তোমরা করছো।
দুটো হয়ে গেল, সরকারি আর বেসরকারি। ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম হচ্ছে গুড়গাঁও। গুড়গাঁও হচ্ছে ঠিক দিল্লির একটু পশ্চিম দিকে। দিল্লি আমরা করেছিলাম, এই জায়গাটা ঠিক একটু পশ্চিম দিকে তোমরা করতে হবে। এই অংশটা হচ্ছে গুড়গাঁও, এটা হচ্ছে 36, এটা হচ্ছে 37। 37 পেলাম আমি কি গুড়গাঁও। গুড়গাঁও কি? গুড়গাঁও হচ্ছে ভারতের বৃহত্তম মোটর গাড়ি শিল্প, মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, গুড়গাঁও হয়ে গেল। অনেক পেজে দেখলাম দিয়েছে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, অনেকগুলো পেজে তোমার দিয়েছে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প এখন গুজরাটের দহেজ, ঠিক কয়ালির যে পাশে এই অংশটাতে, কয়ালির ঠিক পাশে এই অংশটা আমি কালো অংশ দিয়ে দেখালাম, হচ্ছে এই অংশটা তুমি চিহ্ন দিয়ে দেখিয়ে দেবে, তোমার হবে 38। 38-এর নাম হচ্ছে দহেজ, দহেকা বর্কিজ, যেটা গুজরাট রাজ্যে অবস্থিত। দহেজ বর্তমানে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র দহেজ। হ্যাঁ, এটা তোমার হচ্ছে দহেজ, কয়ালি ভদোদরার ঠিক পাশে। তারপরে তোমার পেট্রো রসায়ন চলে গেল। পূর্ব ভারতের বৃহত্তম একটি পেট্রো রসায়নকে, পূর্ব ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন হলদিয়া কোথা, এই ঠিক একদম মাঠের এই অংশটা, এটা হচ্ছে তোমার হলদিয়া, এটা হচ্ছে তোমার 39 হচ্ছে হলদিয়া। হলদিয়াটা কি? পূর্ব ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রের নাম হচ্ছে তোমার হলদিয়া। কঙ্কন মালাবার হয়ে গেছে। পক প্রণালী, পক প্রণালী খুব সহজ। ভারত ও শ্রীলঙ্কা যে বিচ্ছিন্ন হয়েছে সেটা হচ্ছে পক প্রণালী। এই যে ভারত ও শ্রীলঙ্কা, এটা ছোট করে একটা লাইন টেনে দেবে, লাইন টেনে তুমি করে দেবে এটা পক কয়সন্ত পদফুলা মূর্ধন্যয় আকার লয়ে দীর্ঘ, পক প্রণালী। এটা তোমার হচ্ছে 40 নম্বর পক প্রণালী তোমার হয়ে গেল। কঙ্কন উপকূল। এবারে তোমার এখান থেকে ছোট নাগপুর মালভূমি দেখিয়েছি, আরব সাগরে রানী দেখিয়ে দিয়েছি। এবার উৎপাদক অঞ্চল, উৎপাদক অঞ্চলের মধ্যে আগে জনঘনত্ব গণি। ভারতের সর্বাধিক জনঘনত্ব কেন্দ্রশাসিত অঞ্চল আমি দিল্লি দেখিয়েছি। আর একটা এখানে দিয়েছিল ভারতের সর্বনিম্ন জনঘনত্ব যুক্ত রাজ্য, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব যুক্ত রাজ্য, সর্বনিম্ন করলে তোমরা করবে অরুণাচল প্রদেশ। এই অংশ থেকে শুরু করে তোমার এখানে এসে যাবে, এইটা তোমার চিহ্নিতকরণ যে কোনো সিম্বল তোমার মতো দিয়ে দেবে এইটা। তাহলে এইটা তোমার হলো 41। 41 হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ হচ্ছে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব যুক্ত রাজ্য, সর্বনিম্ন। আর সর্বোচ্চ হলে তখন হতো বিহার। বিহার তোমরা দেখাতে হতো এই জায়গাটাতে, এই অংশটা তোমাকে বিহার দেখাতে হতো সর্বোচ্চ। এবারে দিচ্ছে মৃত্তিকা। মৃত্তিকা দেখলাম বেশিরভাগই লোহিত ল্যাটেরাইট মৃত্তিকা, আর একটা দুটো পেজে কৃষ্ণ মৃত্তিকা বলেছে। তাহলে প্রথমে লোহিত মৃত্তিকা আর ল্যাটেরাইট। ল্যাটেরাইট মৃত্তিকা তোমাদের সুবিধা যদি বলে ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা তোমরা মেঘালয় মালভূমি দেখিয়ে দেবে, সবচেয়ে তোমার সুবিধা মেঘালয় মালভূমি, এই অংশটা তোমরা ল্যাটেরাইট মৃত্তিকা দেখিয়ে দেবে, তোমার সবচেয়ে সুবিধা। এই অংশটা আমি দেখালাম 42 কি এটা মেঘালয় মালভূমি, লিখে দিচ্ছ মেঘালয় মালভূমি। কি দেখালাম? ল্যাটেরাইট মাটিযুক্ত অঞ্চল, ল্যাটেরাইট মাটি। ঠিক আছে, মেঘালয় মালভূমি। তুমি আবার দেখা যায় ছোট নাগপুর মালভূমি দেখাতে পারো। ছোট নাগপুর ভালো পশ্চিমঘাট পর্বতের অংশ দেখাতে পারো। আমার সবচেয়ে সুবিধা মেঘালয় মালভূমি। জানি মেঘালয় মালভূমি তুমি লিখেছ ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল একটা ভারতের যদি বলা হয়, ল্যাটেরাইট হলো। এবার লোহিত মৃত্তিকা অঞ্চল তোমরা এখানে উড়িষ্যা, তোমার ছত্তিশগড়, এই অংশটা ছোট করে এই অংশটা তোমরা দেখিয়ে দেবে। এখানে গোটাটা লোহিত মৃত্তিকা বা লাল মাটি, হ্যাঁ এই অংশটা তোমরা দেখিয়ে দেবে। এটা তোমার হবে 43। লাল মাটি বা লোহিত মাটি, লাল মাটি হয়েছে বা লোহিত মাটি। সাথে কি করতে হবে, ব্যাকেটে তোমার কোন রাজ্যে দেখা যায় সেই রাজ্য তোমার এখানে উড়িষ্যা রাজ্য লিখতে হবে একটা। উড়িষ্যা রাজ্য, মধ্যপ্রদেশ, হ্যাঁ আমরা যে অংশ দেখাচ্ছি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের অংশ কিসে, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় বিভিন্ন রাজ্যে হচ্ছে লোহিত মৃত্তিকা বা লাল মাটি দেখা যায়। তার একটা নাম আমরা লিখে দিলাম, 43 নম্বর দেখিলাম। হ্যাঁ 43 হয়ে গেল লোহিত মৃত্তিকা যুক্ত অঞ্চল। কৃষ্ণ মৃত্তিকার সাথে একটা করলে দুটো হয়ে যাবে। যে অংশে কৃষ্ণ মৃত্তিকা দেখা যাবে সেখানেই তোমার লক্ষ্য করতে পারবে কার্পাস।
কার্পাস বা তুলো। তাহলে কৃষ্ণ মৃত্তিকার সাথে আমি কৃষ্ণ মৃত্তিকায় গুজরাটের এই অংশ থেকে শুরু করবে তোমরা, এই জায়গাটা তোমরা দেখিয়ে দিচ্ছ, এটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, একসাথে পেয়ে গেলাম কৃষ্ণ মৃত্তিকার সাথে আমি পেয়ে গেলাম কি কৃষ্ণ মৃত্তিকা অবলিক কার্পাস উৎপাদক অঞ্চল, অবলিক একসাথে কৃষ্ণ মৃত্তিকা অবলিক কার্পাস উৎপাদক অঞ্চল একসাথে পেয়ে গেলাম কত, এটা ছিল 44, এটা হবে 44। দুটোর সাথে এক করতে দেখানো হয়ে গেল সবুজ, যেইটাই কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে চুলো চাষের প্রাধান্য বেশি, তুলো চাষ, তাহলে তুলো উৎপাদক অঞ্চল বা কার্পাস উৎপাদক অঞ্চল তোমরা একটাতেই দেখাবে। পলি মৃত্তিকা খুব একটা পড়ে না, কারণ ভারতের প্রধান মৃত্তিকা হচ্ছে পলি, বেশিরভাগ স্থানই হচ্ছে পলি মৃত্তিকা দ্বারা আবৃত, সেখানে পলি মৃত্তিকা খুব পড়ে না, কিন্তু একটা দুটো পেজে কিন্তু পলি মৃত্তিকা দিয়েছে। পলি মৃত্তিকা তোমরা একদম এই পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহারের এই অংশটা গোটাটা তোমরা এই গোটা অংশটা পলি মৃত্তিকা, এটা কিন্তু পড়ে না, এটা কিন্তু পরীক্ষায় পড়ে না, কিন্তু একটা দুটো পেজে দিয়েছে, এটা হচ্ছে পলি মৃত্তিকা। পলি মৃত্তিকা যেটা এখানে হচ্ছে উত্তরপ্রদেশ, এটা হচ্ছে বিহার, আর এইটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। এই ব্যাকেটের রাজ্যগুলোর নাম লিখে দিতে হবে, কোথায় কোথায় তুমি দেখতে পাচ্ছ সেই রাজ্যগুলোর নাম তোমাকে লিখে দিতে হবে। মৃত্তিকা হয়ে গেল, উপকূলে গেলে। এবারে তোমার উৎপাদক অঞ্চল, কৃষি থেকে দিয়েছে, কৃষি থেকে উৎপাদক অঞ্চল আগের বারে 23 সালে পড়েছিল গম উৎপাদক অঞ্চল। তাহলে এবারে কি হবে, এবারে যেগুলো দিলাম দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের কর্ণাটকে কফি উৎপাদক, কর্ণাটকে যে ফাঁকা রয়েছে এই অংশটা শুরু করে আমি গোল করে দিলাম। তাহলে এই অংশটা তোমার হচ্ছে 45, এটা হচ্ছে তোমার কত 45 কফি উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক অঞ্চল। ব্যাকেটে তোমাকে কি লিখতে হবে কর্ণাটক, ব্যাকেটে লিখতে হচ্ছে কর্ণাটক রাজ্য, কফি উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের কফি উৎপাদক। ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল, ভারতের প্রধান যদি চা উৎপাদক অঞ্চল বলে দেয় তুমি দার্জিলিং দেখাতে পারো, আর প্রধান বলে দিলে অসম উপত্যকা, মানে ব্রহ্মপুত্র নদের যে উপত্যকা এই অংশটা তোমাকে কি করতে হবে দেখাতে হবে, এই অংশটা। এইটা তোমার হয়েছে কত ছিল, এটা 45, আর এইটা হচ্ছে তোমার 46, এটা হচ্ছে তোমার 46 তোমার লিখতে হবে অসম উপত্যকা, অসম উপত্যকা। অসম উপত্যকা কি, অসম উপত্যকা ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল, ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল, ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল বললে তোমাকে কি করতে হবে অসম উপত্যকা, ওই অংশটা তোমাকে চিহ্নিতকরণ করতে হবে। চা হয়ে গেল। এবার দিয়েছে ইক্ষু উৎপাদক অঞ্চল, তাহলে গম আর ইক্ষু একত্র হয়, যেটা উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অংশ। তোমরা একদম এই পাঞ্জাব, হরিয়ানা এই অংশ থেকে শুরু করে এই অংশটা তুমি চিহ্নিতকরণ করে দেবে। এই যে অংশটা দেখালাম আমি, এই অংশটা হচ্ছে তোমার কি, এইটা হচ্ছে তোমার ইক্ষু উৎপাদক অঞ্চল, ইক্ষু, এটা তোমার হচ্ছে 47 ইক্ষু উৎপাদক অঞ্চল। ব্যাকেটে তোমার কি লিখতে হবে পাঞ্জাব, হরিয়ানা আর উত্তরপ্রদেশ রাজ্য, এইখানে ব্যাকেটে তিনটে কিন্তু লিখতে হবে, পাঞ্জাব, হরিয়ানা আর উত্তরপ্রদেশ রাজ্য। উৎপাদক অঞ্চল থেকে হয়ে গেল, এখান থেকে মৃত্তিকা হয়ে গেছে। আর এখানে খাম্বাত উপসাগর আর মান্নান উপসাগর একটা দুটো পেজে পড়েছে, বুঝছে? তাহলে মান্নান উপসাগর আর খাম্বাত উপসাগর, তাহলে মান্নান উপসাগর তুমি জলের মান্নান, এই যে এখানে তোমার জল দিয়ে এই অংশটা পূরণ করে দিচ্ছ, এই অংশটা জল দিয়ে পূরণ করেছে। ভারতের শ্রীলঙ্কার মধ্যে তোমার ইক্ষু উৎপাদক অঞ্চল ছিল 47, এটা হচ্ছে 48, এইটার নাম হচ্ছে মান্নান, ময়া আঁকা দন্তনয় আঁকা দন্তনয় মান্নান উপসাগর, মান্নান উপসাগর। 48 হলো। 49 তোমার দিয়েছে খাম্বাত উপসাগর, খাম্বাত উপসাগর এই যে গুজরাটের অংশ, এখানটা জল দ্বারা পরিপূর্ণ করে দিচ্ছ এই গ্যাপটাতে, এইটা হচ্ছে তোমার 49 তোমার কি হচ্ছে খাম্বাত, ক্ষয়ে আঁকা ময়ে বয়ে আঁকা তো খাম্বাত উপসাগর, উপসাগরটা আমি আর লিখলাম না, খাম্বাত উপসাগর।
আর সর্বশেষ হচ্ছে ভারতের একটি নবগঠিত রাজ্য, ভারতের নতুন যে সর্বশেষ নবগঠিত রাজ্যের নাম হচ্ছে কি তেলেঙ্গানা। তেলেঙ্গানা তোমরা এইখানে দেখলে, তাহলে এটাকে যদি আমি লাল কালিতে করি, আমি লাল রঙের দিয়ে চিহ্নিত করি, এই যে অংশটা আছে এই অংশ থেকে এইখান থেকে তোমাকে কি করতে হবে, এই জায়গাটা তোমাকে চিহ্নিতকরণ হবে 50 হচ্ছে তোমার তেলেঙ্গানা। তেলেঙ্গানা হচ্ছে ভারতের নবগঠিত রাজ্য, ওই অংশটা তোমাকে চিহ্নিতকরণ করতে হবে। তাহলে সমগ্র এই 50টি ম্যাপ পয়েন্টিং আমরা এই টেক্সট বই থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে করলাম 2024 সালে। তোমরা একবার দেখে নিও, আশা করি ম্যাপ পয়েন্টিংগুলো দেখলে তোমাদের করতে অনেক সুবিধা হবে।